বেঈমান বলো, কোনো অসুবিধা নাই। শেষ বিন্দু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি। ব্যারিস্টার সুমনকে দেখা মাত্র মারতে ছুটে আসেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বুধবার ব্যারিস্টার সুমনের এক ঘনিষ্ঠজন ঢাকা পোস্টকে এসব কথা জানান। তিনি বলেন, সবশেষ 5 আগস্ট সকালে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা হয়। তিনি ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে কথা বলছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে, ফেসবুকেও পাওয়া যাচ্ছে না। আপনাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন, হ্যাঁ, আপনাদের ব্যারিস্টার সুমনের উপর অতর্কিত হামলা করেছে ছাত্র জনতা। আমাদের বাংলাদেশে নয়, বরং তিনি এই মুহূর্তে কিন্তু বাহিরে আছেন। বাহিরে গিয়ে তিনি কিন্তু শান্তিতে নাই, দালালি করতে গিয়ে তিনি এমন ভাবে মানে মাইনগাসিপার মধ্যে পড়ছে ভাই, সেটা বলার মতো অপেক্ষা আমি রাখি না। মানে দালালি সারা জীবন হয়তো মানে মানুষের মন জোগায় চলছে, ভালো কথা, কিন্তু শেষ ম্যাচ লাস্টের 2টা দিন একটু দালালি কইরা শেষ জীবন তোরে একেবারে বাংলাদেশ সারা হয়ে গেলি। তো যাক, চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই। দেখেন এই যে দালালরা মানে ক্ষমতাচ্যুত হওয়ার 2 দিন আগে দালালে কি পরিমাণ দালালি করছে, এই ভিডিওটা আগে দেখাই, তারপর কিছু কথা বলছি। ছাত্রলীগের সাবেক নেতা এবং কর্মী হিসাবে আজকে আমি বলে আসছি যে আমার যত তকমা আছে সব তকমা তোমরা নিয়ে যাও। আমার মানবতাবাদী বলতে এখন তোমরা বেঈমান বলো, কোনো অসুবিধা নাই। শেষ বিন্দু পর্যন্ত আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি। নতুন জেনারেশন 2001 পরে আমি রিপন নতুন ভাইদের সাথে, এরা রাজু ভাইদের সাথে, ইয়াকুত ভাইদের সাথে রাজনীতি করার সুযোগ পাইছিলাম। বিরোধী দল আমরা জানি যে কি খারাপ অবস্থায় আমরা রাজনীতি করে এই জায়গা পর্যন্ত আসছি। তোমরা আমাদের উত্তরাধিকার, রক্তের একটা তাসির আছে। আদর্শের সৈনিকরা যদি একবার দাঁড়াই যায়, একবার তাদেরকে কেউ আর দাবাই রাখতে পারে। আমার ছাত্রদেরকে এরা মাথা ব্রেন ওয়াশ করছে, এরা জানে না কাজের এরা যুদ্ধ করতেছে। আজকে যদি এরা ক্ষমতা থেকে পতন করতে পারে, কালকে এদেরকে রাত্রি বেলা বানাই যাবে, জামাত শিবির ক্ষমতা নিবে। এরা জানেই না এরা কিসের জন্য যুদ্ধ করতেছে, এরা জানেই না। যতটুকু পারো ছোট ভাই যারা আছে বুঝাবা, তবে এদের সাথে যারা জামাত, বিএনপি, ছাত্র শিবির যারা আছে, উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল, যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না। দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী আর লোভে আসি না। এখানে আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে। আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাইলে আপনারা যদি এইগুলো আনেন, তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই নেছেন, আমরা বললাম তারে, স্বতন্ত্র এমপি হিসেবে আমি তারে বললাম।
আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাব কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যতগুলা ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে, শুনেন, এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে। অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই। মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে, না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে, তারাই এখন বিপদগ্রস্ত বেশি। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন? যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপর যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য, বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইন না দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলুক যে আমি অমুককে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে, এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকার। তারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন ভাই, বিশেষ করে এই যে ভিডিওগুলো যখন দেখি এত কষ্ট লাগায়, এত হাসি আসে আমার, মানে বলার বাইরে। কেন হাসি আসে? কারণ হচ্ছে এদেশের মানে মোটামুটি বিএনপি হোক, জামাত হোক, চরমনে হোক, হেফাজত হোক, এরপরে আওয়ামী লীগ, সবাই মোটামুটি কিন্তু ব্যারিস্টার সুমনকে ভালোবাসতো, কারণ তিনি উচিত কথা বলতেন। তাছাড়া তিনি মানবতার ফেরিওয়ালা ছিলেন, তিনি কিন্তু গরিব মানুষের পাশে ছিলেন, এই জন্য সবাই মোটামুটি কিন্তু তাকে ভালোবাসতো। কিন্তু এই লাস্টে একেবারে তার মানবতার ফেরিওয়ালা কোনো দরকার নাই, সব নাম কাইটটা দেন, শুধু বঙ্গবন্ধুর কন্যারে বাঁচান লেগে যা করা লাগবে সব করবো। মনে করছে কি ক্ষমা তো মানে করতে পারবে না, কারণ বিগত 16 বছরে হেফাজতরে দমন করছে, বিডিআর হত্যা করছে, এরপরে বহুত সমাজের জামাত বিএনপি সব টাকাতে শেষ করে গোড়া করে দিছে। তাহলে এর আর হটাই কে? তাহলে আমি যদি তেলবাজি একটু করি তাহলে তো আমাকে উপরে উঠাই দিবে। এটা ভাবছে ব্যারিস্টার সুমন সাহেব, আপনাদের মানবতার ফেরিওয়ালা। কিন্তু দালাল বুঝতে পারে নাই যে এর হায়াত শেষ হয়েছে। তো যাক, একটা পলাতক আছে, দৌড়ের উপরে আছে, ঠিক আছে, জেনে পাবে অনেক পিডান শুরু করবে, এটা হচ্ছে মূল কথা। যেখানে পাইতেছে সেখানে ইচ্ছারাম পিডান শুরু করতেছে। তো যাক, আর কোন কথা, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তুমি প্রোফাইল পিকচারে যাকে দেখো সে আমি না, সেই ছবিতে কোনো খোঁজ নেই। 10টা ছবি তোলার পর যে ছবিটা সবচেয়ে বেশি ভালো হয় সেই ছবিটাই আমি প্রোফাইলে দেই। আমার প্রোফাইল পিকচারের নিচে ডার্ক সার্কেল নেই, চোখের নিচে হাফ ডজন ভাঁজ নেই। এখানে আমাকে সবচেয়ে সুন্দর লাগে প্রোফাইলের ছবিটাতে চুলে শ্যাম্পু করা আছে। বাস্তবে প্রতিদিন আমি চুলে শ্যাম্পু করি না, খেয়ালি করে বলছি না। আমি যেই অগোছালো থাকি, এই অগোছালো অবস্থায় আমাকে কেউ মেনে নেবে না। তুমি আমাকে বলো, খুদ ছাড়া মানুষ হয় নাকি? প্রোফাইলের ছবিটা একেবারেই ফ্রেশ, চেহারার কোথাও কোনো দাগ নেই, কারণ সেটা আমার বাছাইকৃত ছবি।
বাস্তবে আমি এত গোছালো না কিংবা পরিপাটি না। তুমি আমাকে ভার্চুয়ালি যেভাবে দেখো, আমি আসলে সেই মানুষটাই না। বাস্তবে শুটের গুণে আমার মুখে হাসি থাকে না, ঠোঁট ফেটে যাওয়া, মুখে ব্রণ ওঠা কিংবা অগোছালো বিষয়, চুলগুলো এলোমেলো থাকা কিংবা নিজেকে সবসময় পরিপাটি করে না রাখাই হলো আমার কমন বিষয়। বাস্তবে তুমি আমাকে সবসময় হাসি খুশি পাবে না। চোখে মুখে একটা বিতৃষ্ণার ভাব লেগেই থাকে। হতাশা, ডিপ্রেশন এগুলো আমার নিত্যদিনের সঙ্গী। এগুলো ছাড়া আমি বেঁচে থাকতে পারি না। তোমাকে আমি আবার বলছি, ভার্চুয়ালি আমাকে যেভাবে তুমি দেখো, আসলে সেটা আমি না। আমার জন্য কারো মন পড়বে এটা কোনো বিষয় না। ফেসবুকের বিচারে আমাকে যদি বাস্তবে দেখতে চাও, তাহলে দেখবে আমার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছ না। বিশ্বাস করো, প্রোফাইলের মানুষটাকে বাস্তবে দেখলে তুমি হয়তো চিনতেই পারবে না। তুমি ভয় পেয়ে যেতে পারো। মনে হতে পারে দুর্ভিক্ষ এলাকা হতে উঠে আসা কোনো এক ব্যক্তি, অথবা জীবন যুদ্ধে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত মানুষ। তুমি প্রোফাইলে যাকে দেখো সে বাস্তবে না, সে অন্য কেউ। আমরা এই মিথ্যে কথাগুলো কিংবা মিথ্যা হাসি প্রোফাইলে হেসে থাকি, এটা আমাদের নিজেদের জন্য। মনোবিজ্ঞানীরা বলে, হাসি খুশি থাকলে, পরিচ্ছন্ন পোশাক পরে থাকলে মন ভালো থাকে। ওই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার জন্য। মুখের কোণে এক চিমটি হাসি দিয়েই প্রোফাইলে নিজেকে আত্মপ্রকাশ করি। এগুলো আমাদের বাস্তব এবং দৈনন্দিন জীবনের সাথে কোনো মিল নেই। এই যে দেখো আমি হাসছি কিংবা কোনো ডেইলি ব্লগে নিজেকে প্রকাশ করছি, বাস্তবে তার কোনোটাতে আমার মিল পাবে না। ফেসবুকে আমার অনেক অনেক বন্ধু, তাদের কারোর সাথেই আমার দৈনন্দিন কথা হয় না, কিংবা বাস্তবে তাদের সাথে আমার তেমন একটা মিল নেই। যে চ্যাটগুলো ফেসবুকে দেখো, এগুলো শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য করি। বাস্তবে এগুলোর সাথে আমার কোনো মিল নেই। বাস্তবে আমি প্রতিদিন হাসি না, নিজেকে প্রতিদিন পরিপাটি করি না, কিংবা একেবারেই প্রোফাইল পিকের মতো গুছিয়ে রাখি না। চুলে শ্যাম্পু করি না, কিংবা মুখের ব্রণ দূর করার জন্য দৈনন্দিন কোনো টিপস ব্যবহার করি না। বাস্তবে আমি অত গোছালো না। যেটা আমাকে প্রোফাইলে দেখো সেটা 10টা ছবির একটা ছবি। আর বাস্তবে প্রত্যেক দিন আমি জীবনের সাথে যুদ্ধ করে যাই। সেই যুদ্ধ করে টিকে আছি আমি। সেটা হতে পারে আমার জীবনের জন্য কিংবা আমার বেঁচে থাকার জন্য। এই বেঁচে থাকার জন্য কিংবা ভালো থাকার জন্য আমি প্রতিনিয়ত ওই মিথ্যে হাসিটা হেসে যাই। হতে পারে প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য, কিংবা বন্ধুদের মন খারাপ না হোক সেজন্য। এসব মিলিয়েই আমি বেঁচে আছি। সব মিলিয়েই প্রোফাইলে যাকে দেখো সে আমি না, কখনোই না। নাজমুল হাসান মিফতা।